পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। একেবারেই বলা যেতে পারে নজরে ডায়মন্ড হারবার। বিজেপি ৪২টা আসনের মধ্যে ইতিমধ্যেই ৪১টা আসনের প্রার্থী ঘোষণা করেছে। সর্বশেষ তারা আলুওয়ালিয়ার নাম ঘোষণা করেছে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে, কিন্তু এখনও তারা ডায়মন্ড হারবারের কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেনি। চলুন আমরা পর্যালোচনা করে দেখি যে এই মুহূর্তে যে কেন আসানসোল আসন করেও ডায়মন্ড হারবার আসন তারা ঘোষণা করলো না, এবং এর পিছনে রাজনীতিটাই বাকি, এবং ডায়মন্ড হারবারের সম্ভাব্য প্রার্থী কে বিজেপির। আলুওয়ালিয়ার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পারলাম যে আলুওয়ালিয়া আর কি পরপর ৩টে সালের লোকসভা নির্বাচন যদি আমরা দেখি, তাহলে ৩টে সালের লোকসভা নির্বাচনে উনি ৩টে জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেন। প্রথমবার করেছিলেন দার্জিলিংয়ে, তারপরে দার্জিলিংয়ে গুরুংয়ের আপত্তিতে পরের বার তাকে আর প্রার্থী করা হয়নি। তারপর উনি চলে এলেন হচ্ছে দুর্গাপুরে, বর্ধমান দুর্গাপুর আসনে, সেখান থেকে তিনি জিতলেন। এবার আলুওয়ালিয়া কিন্তু নিজেই চেয়েছিলেন আসানসোল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে, কারণ আসানসোলের উনি ভূমিপুত্র এবং উনি আসানসোল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে কিন্তু চিঠিও দিয়েছিলেন যাতে আসানসোল আসনটা তার জন্য ছেড়ে দেওয়া হয়। এবং প্রথমের আসানসোল যে আসন আমরা জানি, আসানসোলের আর কি প্রথম পছন্দের প্রার্থী কোনো সময় আলুওয়ালিয়া ছিলেন না, কারণ প্রথম পছন্দ হিসাবে সেখানে পবন সিংয়ের নাম ঘোষণা হয়েছিল, কিন্তু পবন সিংয়ের নিয়ে যেহেতু কন্ট্রোভার্সি হয় সেখানে পবন সিং সরে যান। যদিও পরবর্তীকালে পবন সিং নিজে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু তারপর সেটা নিয়ে আর তাকে আর প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়নি। পবন সিং বিহার থেকেই প্রার্থী হবেন বলে। ঠিক আছে, তো সেই জায়গায় তখন দুটো নামের মধ্যে ঘোরাফেরা করছিল, সেটা হচ্ছে একটা এস আলুওয়ালিয়া আর একটা হচ্ছে জিতেন তেওয়ারি। তো জিতেন তেওয়ারি প্রার্থী পদ আমার মনে হয় অনেকটা বেশি আটকে গেল। এই এনআইএ নিয়ে যে কন্ট্রোভার্সিটা শুরু হলো, এনআইএর যে এসপি তার বাড়িতে তৃণমূলের অভিযোগ যে ধনরাম সিংয়ের সঙ্গে জিতেন তেওয়ারি দেখা করেছেন, এবং সেটা নিয়ে কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ, এটা নিয়ে তদন্ত চাওয়া, রাজ্যপালের কাছে দরবার করা, যে আউট অফ প্রপোর্শন একটা কন্ট্রোভার্সি খাড়া হয়ে গেল, যেখানে এনআইএ তদন্ত চলছে, এবং তার সাথে ট্যাগ করে দেওয়া হলো যে জিতেন তেওয়ারি ওখান থেকে দেখা করার পর যে ভূপতিনগরে এনআইএ তল্লাশি চালাতে গেছে বা ওখানে একটা খাম নিয়ে গেছে। যাই হোক, যেই আমার মনে হয় জিতেন তেওয়ারি হয়তো এই কন্ট্রোভার্সির বলি হলেন, কারণ এই সময় দাঁড়িয়ে ওখানে যদি জিতেন তেওয়ারিকে প্রার্থী করা হতো তাহলে বিজেপির বিড়ম্বনা বাড়ত, বই কমতো না। তাই জিতেন্দ্র তেওয়ারি সেই জায়গায় আমার মনে হয় বাদ হয়ে গেলেন। ফলে যে এই সময় আর খুব একটা পারমুটেশন কম্বিনেশন করার জায়গা ছিল না, কারণ আগে বিজেপি একটা সময় ওখানে সবসময় তারা অবাঙালি প্রার্থী প্রেফার করেছিল, কারণ যেহেতু 50% অবাঙালি ভোট আছে, তাই জন্য তারা অবাঙালি প্রার্থী করেছিলেন। এবং কোনো সময় কৈলাস খেরের নাম শোনা গিয়েছিল, কোনো সময় অনুরাধা পরওয়ালের নাম শোনা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যে শিখে ছিল এস আলুওয়ালিয়া, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, যিনি একটা সময় কংগ্রেস করেছেন, কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন, তিনি মন্ত্রী ছিলেন। ফলে তার রাজনৈতিক কেরিয়ার দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিক। এবং ইন্টারেস্টিংলি তিনি যে পরিবারের জামাই, তার শ্যালক কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস, এবং আরেক শ্যালক সে কিন্তু কর্পোরেশনের আর কি মেয়র পরিষদের সদস্য। তো এই এহেন পরিবার যে একদিকে তার শ্যালকরা হচ্ছে তৃণমূল, জামাইবাবু হচ্ছে বিজেপি, ফলে পারিবারিকে না থাকলেও একটা ফাইট হবে সেখানে দাঁড়িয়ে বিজেপি। কিন্তু তারপরেও যেটা আজকে আমাদের আলোচনার বিষয়, বিজেপি ডায়মন্ড হারবার আসনটা কিন্তু ছেড়ে রাখেনি। কেন? প্রশ্নটা হচ্ছে, দেখুন, ডায়মন্ড হারবার আসনটা আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু, কারণ এই আসনে তৃণমূল কংগ্রেসের লোকসভা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে সবথেকে বড় মুখ বলা যেতে পারে লোকসভায় যারা প্রার্থী, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন সাংসদ নয়, তিনি এন্টায়ার দলটাই এখন পরিচালনা করেন অভিষেক, এবং বিজেপির যে পুরো আক্রমণ সেটা অভিষেককে কেন্দ্র করেই বেশিরভাগ সময় যায়, ভাইপো বলে যে আক্রমণ করা হয়। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির স্ট্র্যাটেজিটি কী? দেখুন, প্রথমে আমার কাছে যেটা খবর ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অমিত শাহ চাইছিলেন যে শুভেন্দু অধিকারী নিজে প্রতিদ্বন্দ্বিতা করুন, কিন্তু শুভেন্দু যুক্তি হিসাবে দেখিয়েছিল
তো যেহেতু তাকে সারা পশ্চিমবঙ্গে তাকে ক্যাম্পেইন লিড করতে হচ্ছে এবং সেখানে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারিয়ে জয়লাভ করেছে, সেখানে সে কি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবে? প্লাস তাহলে সারা ক্যাম্পেইনটা ক্ষতিগ্রস্ত হবে। তারপর সেখানে দিলীপ ঘোষের কাছেও প্রস্তাব যায়, কিন্তু দিলীপ ঘোষ সেটা সপাটে নাকচ করে দিয়েছিলেন যে দিলীপ ঘোষ সেখানে প্রার্থী হবেন না। কারণ দিলীপ ঘোষ ছিলেন যে তিনি মিদনাপুর থেকেই প্রার্থী হবেন, নাহলে দাঁড়াবেন না, সেটা তিনি আরএসএসকে জানিয়েও দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে দিলীপ ঘোষকে মিদনাপুর থেকে সরতে হয়, তাকে দুর্গাপুর আসনে তাকে সরিয়ে দেওয়া হয়। এবার তারপরে বিজেপি কি করবে বা না করবে, বিজেপি শেষ মুহূর্ত পর্যন্ত এমনকি সজল ঘোষকে পর্যন্ত ওখানে অফার দেওয়া হয়েছিল ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার, কিন্তু সজলও রাজি হয়নি। কারণ সজলের জায়গা ছিল হচ্ছে, সজল ভেবেছিলেন হচ্ছে উত্তর কলকাতা থেকে তিনি প্রার্থী হবেন, কারণ উত্তর কলকাতায় সজল দীর্ঘদিন ধরে সেটা নার্চার করছেন, এবং যেহেতু লাস্ট যে দুর্গাপুজোর সময় উত্তর কলকাতায় সজনের যে রাম মন্দির, সেটাকে ঘিরে একটা উন্মাদনার সৃষ্টি হয়েছিল, এবং সে তার যে পরিচিতি, তার যে সংগঠন, সে সেটা বুঝিয়ে দিয়েছিল। এবার উল্টো দিকে আমরা আসি যে আমরা জানি যে সংগঠনগতভাবে তৃণমূল অত্যন্ত শক্তিশালী ডায়মন্ড হারবারে তৃণমূল এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট, উনি আর কি একটা লক্ষ্যমাত্রা লিখেছেন 3 লাখ ভোটে জিতবেন। ওনার যেটা 72,000 ছিল 2014-তে, সেটা আরও সংখ্যাটা উনি 2 লাখের উপর বাড়িয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন, বাড়িয়ে নিয়ে গেছেন তার মার্জিনটা প্রায়। তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে কাউন্টার করার মতো সাংগঠনিক শক্তি কিন্তু এখনও বিজেপির হয়নি, কারণ বহু জায়গায় এখনো সংগঠন নেই। যদিও বিজেপির অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে সংগঠন তৈরি করতে দিচ্ছেন না, যারা সংগঠন করছেন তাদের পুলিশ কেস দিয়ে তুলে দেওয়া হচ্ছে, এবং একটি নির্দিষ্ট কিছু লোকেদের মাধ্যমে অভিষেক সেখানে অপারেট করেন, এবং তারাই হচ্ছে তার মূল চালিকা শক্তি। তো দীর্ঘদিন ধরে আমরা কি দেখছিলাম, ডায়মন্ড হারবারে কে দাঁড়াবে না, নওশাদ সিদ্দিকী। সে দীর্ঘদিন ধরে আর কি নিজেই ব্যান্ড পার্টি প্রায় বাজিয়ে ঘোষণা করেছিল তিনি অভিষেকের সঙ্গে চোখে চোখ রেখে তিনি আর কি লড়াই করবেন, তাকে দেখে নাকি অভিষেক কেঁপে উঠবে, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, ব্লা ব্লা ব্লা, প্রচুর উনি আর কি ডায়লগ দিয়েছিলেন, সিনেমার ডায়লগের মতন। কিন্তু আলটিমেট দেখলাম শেষে তিনি নিজের পার্টি চাইছেন না বলে আর কি পালালেন, আর কি পর্বতের মুশিক প্রসব বলা যেতে পারে এটা। কি এখন এইটার পর যে ওনার যে ভাবমূর্তি, সেটা নিঃসন্দেহে ধাক্কা খাবে নওশাদের যে বাংলা জুড়ে একটা ভাবমূর্তি করা উঠেছিল, যে একটা নেতা যে মুসলমান সম্প্রদায়ের হলেও সে একটা কথা বলছে, সমস্ত মুসলিমদের এগিয়ে আনার কথা বলছে, আর 5টা কট্টরপন্থী নেতার মতো নয়, এবং সেখানে তার একটা লড়াইয়ের বার্তা আছে। সে যদি ডায়মন্ড হারবার থেকে জিততো এবং সেখানে সেই লড়াইয়ের বার্তা থাকতো, সেই জায়গায় তার একটা আলাদা মানে হতো। কারণ এবং অন্য দলগুলো হয়তো তাকিয়েছিল, কারণ হচ্ছে জানি সিপিএম তো তাকিয়েই ছিল, কারণ সিপিএম কংগ্রেস সিপিএমের সঙ্গে জোট হওয়ার কথা ছিল, সিপিএম তাদের জন্য প্রার্থীও দেয়নি। জোট ভেস্তে যাওয়ার পরে তার প্রতিকুর রহমানকে সেখানে ক্যান্ডিডেট করেছে। তাহলে শুধু কি সিপিএম? আমার মনে হয় বিজেপিও তাকিয়েছিল নওশাদ সেখানে প্রার্থী হবে না হবে না, সেখানে দাঁড়িয়ে সেখানে, কারণ ওখানে যে সংখ্যালঘু ভোট, সেখানে আর কি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যতম স্ট্রেংথ। সেখানে নওশাদকে সামনে রেখে যদি সংখ্যালঘু ভোট কিছু কাটা যেত, তাহলে সেটা বিজেপির পক্ষে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হতো। তাহলে কি, এবার প্রশ্নে আসা যাক, তাহলে কি বিজেপি এই সিটটা আর কোনো লুজ ক্যান্ডিডেট দেবে নাকি? দেখুন, একটা এখনও ভাবে আপনি যদি দেখেন ডায়মন্ড হারবার কেন্দ্রে এখনও পর্যন্ত যদি একটা মনস্তাত্ত্বিক লড়াই হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করেছেন যে আমার বিরুদ্ধে প্রার্থী খুঁজে পাচ্ছেন, এটা মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে আছে। কারণ যেরকমভাবে নরেন্দ্র মোদী ইস বার 400 পার বলেছেন, সেটা তো একটা মনস্তাত্ত্বিক চাপ, কি হবে বা না হবে, কিন্তু এটার বিরোধীদের ওপর একটা চাপ সৃষ্টি করছে। একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, সেটা একটা বিরোধীদের উপর চাপ সৃষ্টি করার জন্য। তাহলে আমরা যদি দেখতে পাই এখানে কি দাঁড়াবে, দেখুন যা পারমুটেশন কম্বিনেশন হচ্ছে, এবং দুদিন আগে ক্যানিংয়ের সভায় শুভেন্দু অধিকারী কিন্তু একটা ইন্টারেস্টিং আর কি মন্তব্য করেছেন, যেখানে তিনি বলছেন আমি বুঝিয়ে দেব, এবার ওখানে টের পাবে এবং ওখানে খেলা বুঝতে পারবে, সেটা কিন্তু উনি ক্যানিংয়ের সভা থেকে বলেছেন। তাহলে কি শুভেন্দু অধিকারী নিজেই দাঁড়াবেন? তাহলে শুভেন্দু অধিকারী কি নিজেই সেখান থেকে
প্রার্থী হবেন, কারণ শুভেন্দু অধিকারীকেই কিন্তু প্রার্থী হওয়ার আর কি অফার দেওয়া হয়েছিল। তাহলে শেষ মুহূর্তে শুভেন্দুকেই কি ট্রাম্প কার্ড করবে বিজেপি? এবং সেই জন্যই এখন, কারণ যেহেতু এটা লাস্ট ফেজে ভোট, 1 জুন ভোট, এখনও পর্যন্ত অনেক দেরি আছে। ফলে শেষ মুহূর্তে নমিনেশন পেপারও জমা দেওয়ারও অনেক দেরি। তাহলে কিন্তু শুভেন্দু যদি ওখানে প্রার্থী হয় তাহলে কিন্তু অন্তত শেয়ানে টক্কর হবে, সেটা বোঝা যাচ্ছে। এবার দেখার যে, কারণ এখনও পর্যন্ত বিজেপি এরপরে কোনো লুজ ক্যান্ডিডেট যদি দেয় তাহলে প্রচারে উঠে যাবে যে বিজেপি দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিচ্ছে, যেটা অলরেডি সিপিএম বা কংগ্রেস সেটিংয়ের তত্ত্ব আনে, সেটা সবসময় যে সেটিং করছে। তাহলে আলটিমেটলি শুভেন্দুকে দিয়ে আর কি যেটা বলার পর লাস্ট মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইক করবে বিজেপি, যদি সবগুলো দেখা যায়। কারণ অন্য যে সমস্ত কেন্দ্রের যে সমস্ত নাম ভেসে বেড়াচ্ছে, যেমন শঙ্কুদেব পান্ডা হোক বা প্রিয়াঙ্কা টিবরিয়াল হোক বা কৌস্তব বাগচি, যিনি কংগ্রেস থেকে জয়েন করেছেন, সেই নামগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে। ফলে সেই নামগুলো যদি ঘোষণা করার হতো তাহলে হয়তো এবারই ঘোষণা হয়ে যেত। ফলে এমন একটা, আমার মনে হয় বিজেপি তুরুপের তাস বার করতে চাইছে, যেটা তৃণমূল কংগ্রেসকে একটা চাপের মধ্যে ফেলতে পারে, যেহেতু লাস্ট ফেজে ভোট। তাহলে আমাদের এটা, তাহলে কি শেষ পর্যন্ত যে শুভেন্দুই এটা অন্তত যতদিন না প্রার্থী তালিকা শেষ মুহূর্তে বেরোবে ততদিন পর্যন্ত এই আর কি আমাদের সবার নজরই থাকবে ডায়মন্ড হারবার। আজ এই পর্যন্তই। আপনারা এই চ্যানেল দেখতে থাকুন, এই চ্যানেল সাবস্ক্রাইব করুন।